কখনো কখনো পরাজয়ের খুব প্রয়োজন হয়। আপনি আপনি আরো মেজর পরাজয়ের আগে আপনি যদি ছোট ছোট পরাজয়ের মধ্যে যদি আপনি আসলে নিজেকে নিজের ভুল ত্রুটি যদি শুধরে নিতে পারেন তাহলে সেটা ভালো। সো সেই সুযোগটা আপনি আসলে পাইছেন এখন। আপনি একটা মাটিতে পা রাখার আপনার মাটিটা কোথায়? হ্যাঁ, আপনার পায়ের নিচে যে আসলে মাটি নাই, এই জিনিসটা অন্তত আপনার বুঝতে পারার কথা এখন, এবং এইটা বুঝে এই সময়ের যে দায়িত্বশীলতার রাজনীতি, সেই শিবির থেকে আসলে আমাদের এই ছাত্র সংগঠনগুলো শেখা দরকার। শিবিরের যে গত ১ বছরের যে কর্মকাণ্ড সেখান থেকে শেখা দরকার যে আসলে ছাত্র রাজনীতি কি হওয়া দরকার। কেন ছাত্র দলের ভরাডুবি হলো এবং শিবিরের এত তুমুল জনপ্রিয়তার কারণ কি বলে মনে করেন? মানে শুধু যে ছাত্র দলের ভরাডুবি হয়েছে যে বিষয়টা কিন্তু সেরকম না। এখানে আপনার বাকছাস, ইভেন স্বতন্ত্র স্বতন্ত্র না বলে আমি যদি বামপন্থীদের কথা বলি, যে প্যানেলগুলো, ওরাও যে খুব একটা ভালো রেজাল্ট পাইছে আসলে এমন না। আমরা ডাকসু ইলেকশনে এই প্রথমবারের মতো দেখলাম যে শিবির একেবারে বিপুলভাবে, শিবির এর আগে কখনোই সেই অর্থে আপনার ডাকসুতে ভালো রেজাল্ট করতে পারে নাই। জাতীয় নির্বাচনেও খুব একটা যে করতে পারছে এমন না, কিন্তু ডাকসুতে তো একেবারেই পারে নাই। কিন্তু এইবার যে ডাকসুতে শিবিরের একেবারে আপনার ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা, এইটা আমার কাছে মনে হয় যে দুইটা কারণ এখানে। একটা কারণ হচ্ছে যে শিবির আপনার এই সময়ের যে রাজনীতি, যে আপনার একটা ধরেন যে সবাইকে নিয়ে ইনক্লুসিভ রাজনীতি, কিংবা ধরেন যে দায়িত্বশীলতার রাজনীতি, যেটা আমরা সবসময় শুরু থেকে বলে আসছি যে নতুন বাংলাদেশে আসলে আপনার আগের মতো যে রাজনীতিগুলো ছিল, যে একজন আরেকজনকে ডোমিনেট করা বা আন্ডারমাইন করা, হ্যাঁ, এই রাজনীতি দিয়ে এই সময় আপনি এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে, ছাত্র সমাজের মধ্যে তৈরি হয়েছে, তাদের আপনি আসলে মন জয় করতে পারবেন না, বা তাদের কাছে আপনি রায়টা, গ্রহণযোগ্যতা তাদের অবশ্যই আপনি পাবেন না। মানে আপনাকে আপনাকে অবশ্যই, কারণ মানুষ এখন অনেক বেশি সচেতন, ছাত্ররা যারা আসলে গণ অভ্যুত্থান করছে, তাদেরকে যদি আপনি ভাবেন যে তারা ভয়ে বা প্রলোভনে, বা মনে করেন যে আপনার খুব হ্যাডম, হ্যাঁ, আপনি আপনি অনেক টাকা খরচ করতে পারেন, সেই টাকাটা লিগ্যাল হোক ইলিগ্যাল হোক আপনি খরচ করতে পারেন, আপনার আপনার অনেক ক্ষমতা, আপনি চাঁদাবাজি করতে পারেন, আপনি লুটপাটের সঙ্গে যুক্ত, আপনার বিরুদ্ধে মানে হেন কোনো বিষয় নাই যেটা নিয়ে আসলে অভিযোগ নাই, এমন জিনিসে আপনাকে ভোট দিবে, যদি ভোট দেওয়ার সুযোগ থাকে, মানুষ আসলে কখনোই এইসবে ভোট দেন না। আগে যতটুকু দিতেন এখন সেটাও দেন না, একেবারেই দিবেন না। সো শিবির এই সময়ের যে দায়িত্বশীলতার রাজনীতি, যে রাজনীতিটা আসলে ছাত্র দলের কিংবা অন্তত বাকছাসের যেটা করার খুব স্বাভাবিক ছিল, এক্সপেক্টেড ছিল, কিংবা বামপন্থীদের ক্ষেত্রেও যদি আমি বলি, তো প্রথমে শিবিরের আলাপটা করি। শিবির প্রথমত সময়ের সঠিক রাজনীতিটা, দায়িত্বশীলতার রাজনীতিটা, শিবির ইনক্লুসিভনেসের যে রাজনীতি সেইটা শিবির করছে, এইটা শিবিরকে বিশাল একটা মাইলেজ দিছে। এবং শিবির সবসময় আপনার সাংগঠনিক যে আপনার মানে সাংগঠনিক যে বিস্তারের যে কাজগুলো, তারা তেমন কোনো প্রোগ্রাম মিটিল করার সুযোগ একেবারেই পায় না। গত ১৬ বছর তো পাইনি, আওয়ামী লীগ ছাড়া কেউই পায়নি, কিন্তু শিবির আরও পায়নি। কিন্তু ধরেন যে শিবির প্রতি বছর বছর তার কিন্তু কমিটিগুলো নিয়ে সে ধরেন যে কাউন্সিল করছে, এবং এইটার মাধ্যমে সে সাংগঠনিক কাঠামোটাকে আসলে জিয়ে রাখছে, মোটামুটি যতটুকু সম্ভব শক্তিশালী অবস্থায় রাখছে। বিএনপির কথা যদি বলি, বিএনপি ধরেন যে ক্ষমতায় যাওয়ার আগেই সে ভেবে নিচ্ছে যে সে আসলে ক্ষমতায় আছে। সো বিএনপির বিরুদ্ধে আমাদের মানে পত্রিকায় যে অভিযোগগুলো আসছে সেগুলো যদি আপনি দেখেন, যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, বিভিন্ন জায়গায় আপনার দখল, বিভিন্ন জায়গায় আপনার তোলা, বিভিন্ন জায়গায় আপনার মনে করেন যে মানে এই যে অপকর্মগুলো, এগুলো হেন কোনো অপকর্ম নয়, আসলে বিএনপির বিরুদ্ধে আপনার অভিযোগ নাই। সো এইটা একটা বিএনপির বড় ধরনের দুর্বলতা। বিএনপির আরেকটা দুর্বলতা ছিল যে তারা যে প্যানেলটা দিছে, সেই প্যানেলটা তারা অনেক পরে দিছে। সো তাদের আসলে প্রস্তুতির জায়গায় একটা বড় ধরনের ঘাটতি ছিল। আমরা যদি বাকছাস বলি, কিংবা ছাত্র অধিকার পরিষদ বা অন্যান্য যে দলগুলো বা যে প্যানেলগুলো, সেগুলোর কথা যদি বলি, বিশেষ করে বাকছাস ধরেন যে
এই মুহূর্তে সরকারি দল হিসেবেই প্রতীয়মান হয় এবং সরকারের সকল সাপোর্ট তারা পান। শুধু সেটা না, তারা ধরেন যে মানে গণ অভ্যুত্থানের সামনের সারির নেতা হিসেবে তাদেরকে আমরা যেই একটা ধরেন যে মানে সাপোর্ট করা, ভালোবাসা, যে জিনিসটা আমরা আসলে তাদেরকে দিতে চাইতাম, তারা দেখা যাইত যে সবাইকে তারা ধরেন যে এক্সক্লুড করতো। শুধু যে অন্যান্য পলিটিক্যাল পার্টিদেরকে তাদের পার্টি এক্সক্লুড করছে সেরকম কিন্তু না, তাদের ধরেন যে অভ্যুত্থানে যারা আসলে শক্তি, তাদের সহযোদ্ধা ছিল, তাদেরকেও একটা বড় রকমভাবে ঢাকা ইউনিভার্সিটির কত ছাত্র ধরেন যে বাকছাস বা নাগরিক কমিটি যখন ছিল কিংবা নাগরিক পার্টি ছিল, তাদের বিরুদ্ধে বিষেধাগার বা মানে অভিযোগ করে নেই। অনেক লোক আসলে এরকম, অনেক ছাত্র আসলে এরকম ধরনের বড় ধরনের অভিযোগ আছে। পলিটিক্যাল পার্টিগুলোকে তারা ধরেন যে আন্ডারমাইন করা। সো এই যে মনে করেন যে ইভেন মনে করেন তারা তারা আমরা যে অন্যান্য দলগুলো যেভাবে ধরেন যে এই সময়টাকে একটা দায়িত্বশীলতার রাজনীতি করার জন্য আমরা ধরেন যে বলছি যে আপনার সংবিধান নতুন করে বানানোর আসলে আমাদের সুযোগ নাই, আমাদের আর্থ সামাজিক পলিটিক্যাল পরিস্থিতি আমাদেরকে সেই জিনিসটা অ্যালাউ করে না। তারা ধরেন যে আমাদেরকে একরকম ডিজোন করছে, শুধু আমাদেরকে না, মানে আমি বলছি যে সবাইকে আর কি, অন্য সকল পলিটিক্যাল পার্টি। সো এই জায়গাগুলো ইভেন শুধু পলিটিক্যাল পার্টি না, তো তারা ধরেন যে ইনস্টিটিউশনগুলোকে, আপনার সেনাবাহিনী, আপনার সরকারের অন্যান্য যে আমাদের তো অনেক সমস্যা আছে, আমরা তো জানি। আমরা তো আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের এই এই কমিশন বলেন, কমিটি বলেন, রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলো বলেন, এগুলো কোনোটা নিয়ে যে আমরা ফুললি স্যাটিসফাইড এমন কিন্তু অবশ্যই না। কিন্তু আমরা মনে করি না যে এগুলো ওভারনাইট সমাধান করা সম্ভব, কিংবা এই সমস্যার কারণে তাকে আপনি বাতিল করে দিবেন না, বাতিল করার সুযোগ নাই। সে আমার দেশেরই লোক, সে আমার দেশেরই একটা প্রতিষ্ঠান। তাকে আসলে ওভার পিরিয়ড আস্তে আস্তে তাকে ধরেন যে প্রায়োরিটি সেট করে করে তাকে আসলে আমাদের সামনে তাকে নিয়ে সামনে আগাইতে হবে। আমরা কাউকে বাতিল করে দিলে হবে না। আপনি যদি বাতিলের কথা বলেনই, স্পেসিফিক ধরেন যে কয়েকটা আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধরেন যে আমাদের যেমন ধরেন যে ডিজিএফআইকে ধরেন যে আমরা হয়তো আগামী বাংলাদেশে আমরা আসলে কল্পনা করতে পারি না। আমরা মনে করি যে ডিজিএফআই একটা বড় ধরনের সংস্কার, এটাকে আসলে ডিসম্যান্টেল করে নতুন প্রতিষ্ঠান করা দরকার হলে আপনি সেটা করেন। কিন্তু আপনি আসলে এরকম পুরো আর্মিকে তো আপনি বাদ দিতে পারবেন না। সো পুরো আর্মির বিপক্ষে আপনি তো যাইতে পারবেন না। তো আর্মি তো আপনার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান, আর্মি ছাড়া তো আপনার চলবে না, তো একটা দিনও চলবে না। সো এই যে অবিমৃষ্যকারিতা, হঠকারিতা, এই যে রাজনীতিগুলো আমাদের এই সংগঠনগুলো করছে, সেইটার একটা রিয়াকশন হচ্ছে যে আসলে এই ডাকসুর ইলেকশন। এবং এই ইলেকশনটা মানে এইটা শুধুমাত্র ডাকসুতে থাকবে না। আপনি যদি দেখেন যে এই যে গতকালকে যে ডাকসুর নির্বাচন হচ্ছে এবং আরও যে সামনের দিকে নির্বাচনগুলো আছে, সেগুলোতেও এই এই ভরাডুবির একটা কন্টিনিউশন হবে বলেই আমার আশঙ্কা। কিন্তু শেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে কখনো কখনো পরাজয়ের খুব প্রয়োজন হয়। আপনি আপনি আরও মেজর পরাজয়ের আগে আপনি যদি ছোট ছোট পরাজয়ের মধ্যে যদি আপনি আসলে নিজেকে, নিজের ভুল ত্রুটি যদি শুধরে নিতে পারেন, তাহলে সেটা ভালো। সো সেই সুযোগটা আপনি আসলে পাইছেন এখন। আপনি একটা মাটিতে পা রাখার মতো, এক্স্যাক্টলি মাটিতে পা রাখার, আপনার মাটিটা কোথায়, হ্যাঁ আপনার পায়ের নিচে যে আসলে মাটি নাই, এই জিনিসটা অন্তত আপনার বুঝতে পারার কথা এখন। এবং এইটা বুঝে এই সময়ের যে দায়িত্বশীলতার রাজনীতি, সেই শিবির থেকে আসলে আমাদের এই ছাত্র সংগঠনগুলো শেখা দরকার। শিবিরের যে গত 1 বছরের যে কর্মকাণ্ড, সেখান থেকে শেখা দরকার যে আসলে ছাত্র রাজনীতি কি হওয়া দরকার। কেউ কেউ বলছেন নির্বাচনের স্বচ্ছতা ছিল না, আপনার অভিমত কি? না, মানে বাংলাদেশে যে স্ট্যান্ডার্ডের নির্বাচন হয়, এইটা যে খুব ভালো স্ট্যান্ডার্ড এমন না। এবং সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই নির্বাচনটা রিজনেবলি ভালো হয়েছে। মানে বাংলাদেশের, মানে আমি মনে করি যে ধরেন যে 6 বছর আগে তো লাস্ট ডাকসু হয়েছে, এবং এর আগের ডাকসুটা বোধ হয় 29 বছর বা এরকম সময়ের আগে। সো 6 বছর আগের যে ডাকসু ইলেকশন হয়েছে তার চেয়ে এই ডাকসু ইলেকশনটা অনেক অনেক ভালো হয়েছে। এবং গত ধরেন যে 16 বছরে 15 বছরে আপনার যত ইলেকশন হয়েছে আমার ধারণা সবগুলোর মধ্যে এই ইলেকশনে এবারের ডাকসুতে 80%-এর মতো ভোট কাস্ট হয়েছে ভাই। আপনার লম্বা লাইন ছিল। কিছু কিছু যে অনিয়ম হয় নাই, আমাদের যে কোনো একদম অবজারভেশন নাই সেটা কিন্তু না, অবশ্যই অবজারভেশন আছে, কিন্তু মোটা দাগে এইটা সময়ের
সবচেয়ে পার্টিসিপেটিং, ভোটাররা ভোট দিতে পারছে নির্বিঘ্নে, হ্যাঁ, এরকম, এবং সেটা কাউন্ট হয়েছে। এই ধরনের ইলেকশন আসলে অনেক অনেক বছরের মধ্যে এইটা ডাকসুর প্রথম। ডাকসুতে শিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক বলেছেন শশী থারুর। মানে এইটা একটা মনে করেন যে সিনারিও বা এরকম একটা হাইপোথিসিস বানানোর একটা প্রচেষ্টা ধরেন যে অভ্যুত্থানের পর থেকেই আছে, যে এখানে হচ্ছে ডানপন্থার উত্থান হচ্ছে। এখানে ডানপন্থার যে খুব যে উত্থান হচ্ছে এইটা আমি আসলে আসলে মনে করি না। এখানে দায়িত্বশীলতার রাজনীতির উত্থান হচ্ছে, এইটাকে আমি বরঞ্চ গুরুত্ব দিয়ে মনে করি। এবং মানে আগামী ইলেকশনের যদি ধরেন কথার কথা শিবির যদি বলতো যে ভাই, বা জামাত যদি বলে যে আমরা ধরেন যে কি বলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব, তাহলে দেখবেন যে শিবির একটা ভোটও পায় না, হয়তো শিবিরের নেতাকর্মী প্যানেলের ভোটও হয়তো পাবে না। সো গণ মানে ডানপন্থার উত্থান আপনি কখন বলবেন? যখন সবাই দলে দলে মানে সব জনগণের মধ্যে ধরেন যে শিবির 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 শিবির, সেটা কিন্তু না। সে বরঞ্চ সব জায়গায় কিন্তু যেটা আছে যে আমাদের দায়িত্বশীলতার রাজনীতি এবং নেগেটিভ রাজনীতির বিপক্ষের অবস্থান, যে ধান্দাবাজির রাজনীতি না, চাঁদাবাজির রাজনীতি না, আরেকজনকে আন্ডারমাইন করা না, আরেকজনকে ধরেন যে ট্যাগিং এর রাজনীতি না। এই জিনিসটা হচ্ছে যে ক্রিটিক্যাল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি এই পরাজয়টাকে আমি খুব পজিটিভলি দেখি। যে মন চাইলো স্লোগান দিলাম রাজাকার রাজাকার। এই যে মানে শেখ হাসিনাই তো এই ট্যাগিং এর রাজনীতি তো আসলে শেখ হাসিনার মনে করেন যে সবচেয়ে বড় কৃতিত্ব। শেখ হাসিনার যদি কৃতিত্ব বলে কিছু থাকে, শেখ হাসিনা যে যে জিনিসগুলো সফলভাবে করছেন আর কি। সো এই ট্যাগিং এর রাজনীতি, যে ও হচ্ছে জঙ্গি, ও হচ্ছে আপনার কি বলে নাস্তিক, ও হচ্ছে মানে বিচ্ছিন্নতাবাদী, এই যে শেখ হাসিনার যে রাজনীতি, এই রাজনীতিটা দেখবেন যে এখন শিবির বাদে অন্যরা কিন্তু করছে। শিবির কিন্তু এই ধরনের বাহাসের মধ্যে সেইভাবে কিন্তু নাই। দুই একটা যে রেসপন্স করে নাই সেটা না, কিন্তু মেজরি বা তারা এই জিনিসটা প্রমোট করতেছে না। সো আমি এইটাকে ওইভাবে দেখি না যে বাংলাদেশে ডানপন্থার উত্থান হচ্ছে। বাংলাদেশে ভাই কখনোই কখনোই এইটা মাটির বৈশিষ্ট্য যেরকম, এই পরিবেশ, এই এনভায়রনমেন্ট সব কিছু মিলায় এখানে কোনো অবস্থাতেই ডানপন্থা বা কোনো একটা চরমপন্থার উত্থান হওয়ার কোনো সুযোগ সম্ভাবনা আমি দেখি না।